নমস্কার, গল্পের কোলাহলের ১৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে প্রত্যুষ, মালদা থেকে। নমস্কার, আমি প্রত্যুষ। আমি গল্পের কোলাহলের প্রতিটা এপিসোডই শুনেছি। আমার মামা আমাকে এই ঘটনাটি বলেছিল। আমার মনে হলো এই ঘটনাটা তোমাদের চ্যানেলে পাঠাই। তোমাদের গল্পর মাধ্যমে এই ঘটনাটি আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। যদি ভালো লাগে পাঠ করে শুনিও। ধন্যবাদ প্রত্যুষ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। তোমার ঘটনাটি আমরা গল্পের কোলাহলে প্রস্তুত করছি। আর বাকি শ্রোতাদের উদ্দেশ্যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। আর কেউ ঘটনা বা গল্প পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল@gmail.com পাঠাতে পারো। গল্প পাঠে আমি অয়ন। শুরু করছি আজকের গল্প। বড়বাজারের এক প্রান্তে এক নিরিবিলি রাস্তা চলে গেছে, যার ল্যাম্পপোস্টের হলুদ আলো গলির নিস্তব্ধতা যেন গিলে খেতে আসে। সেই রাস্তার পাশ দিয়ে গেলে রাতে শোনা যায় একটি মহিলার করুণ আর্তনাদ। আমি সব দিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও, মেরো না। গ্রামের ছেলে প্রদীপ্ত ছোটবেলা থেকেই দারিদ্র্যের মধ্যেই মানুষ। বাড়িতে উপার্জনের মানুষ বলতে শুধু তার বাবা। প্রদীপ্ত লেখাপড়া বেশি দূর শিখতে পারেনি অভাবের জন্য। তার যা যোগ্যতা তাই দিয়ে তো আর কাছারিতে চাকরি হবে না। সাধারণ কাজের জন্য গ্রামের লোকদের বলে রেখেছিল, যাতে কিছু টাকা কড়ি আনতে পারে ঘরে। বেশ কিছুদিন পরে প্রদীপ্তর ছোটবেলার বন্ধু সুখেন, সে কলকাতাতে একটা দোকানে কাজ করত। সেখান থেকে কিছুটা পথ গেলেই একটা জামা কাপড়ের বড় দোকান। সেখানেই প্রদীপ্তর জন্য একটা কাজ জোগাড় করেছিল। কাজের সন্ধান পেয়ে প্রদীপ্ত দুদিনের মধ্যে কলকাতায় পৌঁছল। গ্রাম থেকে শহরে এসে প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিল প্রদীপ্ত। হাঁটতে হাঁটতে লোকের দেখানো পথ ধরে প্রদীপ্ত শেষে গিয়ে পৌঁছল দোকানের সামনে। কিন্তু ও বেশ ভালোই অবাক হলো। অন্য জায়গায় যেরম পরিবেশ দেখল, এখানে সম্পূর্ণ তার উল্টো। দোকানের সামনের রাস্তাটা সোজা চলে গেছে অনেক দূর অবধি, যার কোনো শেষ দেখা যাচ্ছে না। রাস্তার ধারের হলুদ আলো অন্ধকারের নিস্তব্ধতাকে কাটাচ্ছে। প্রদীপ্তর অদ্ভুত লাগলো এটা ভেবে যে এখন এই সময় দোকানের সামনের রাস্তাটা এত ফাঁকা কেন। এই ভাবছিল দোকানের সামনে দাঁড়িয়ে। এ ভাই তুমি? আগে আমার নাম প্রদীপ্ত। আমার এক বন্ধু এই দোকানের খোঁজ দিয়েছে, কাজের জন্য এসেছি। প্রদীপ্ত, আমার দোকানে কাজ শুধু রাত্রিরে। তুমি ৮টার সময় রোজ আসবে। আমার গোডাউনে জিনিসগুলো গুছিয়ে রাখবে। দোকান বন্ধ ১২টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আজ যাও, কাল থেকে আসবে। প্রদীপ্ত ভাবল কলকাতায় কাজ তো পাওয়া গেল, কিন্তু এখন সে গ্রাম থেকে রোজ তো কলকাতায় আসতে পারবে না। ওকে এখানেই থাকতে হবে। দোকানের মালিককে সব কথা জানালো। দোকানের মালিক হরিনারায়ণবাবু সব শুনে বলল, আচ্ছা, আমার নিজের বাড়ি এই দোকানের ঠিক পাশেই। সেই বাড়িতে আমি আর আমার স্ত্রী থাকি। ছাদের ওপরে একটা চিলেকোঠার ঘর আছে। তুমি সেখানে কি থাকতে পারবে? তোমায় ভাড়াও দিতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই। অনেক ধন্যবাদ আপনাকে। হরিনারায়ণবাবু প্রদীপ্তকে সঙ্গে নিয়ে চলল নিজের বাড়িতে। ছাদে উঠে হরিনারায়ণবাবু প্রদীপ্তর হাতে চাবিটা দিয়ে বলল ঘরে ঢুকে বিশ্রাম নিতে। দরজাটা খুলে যা দেখল,
ভয়তে আঁতকে উঠল প্রদীপ্ত। চোখ বড় বড় করে স্থির হয়ে তাকিয়ে থাকলো ঘরের ভেতরের দিকে। একটা লোক ওপর থেকে ঝুলছে। ঘরের ওপরে একটা আংটা, আর সেই আংটাতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে একটা মানুষের শরীর, পরনে ধুতি পাঞ্জাবি। লোকটার পা দুটো খাটের কিছুটা ওপরে, হাত পা এলিয়ে রয়েছে, ঘাটটা কাত হয়ে গেছে, মুখটা অন্ধকার ঝাপসাটে। কার দেহ ঝুলছে কিছু বুঝতে না পেরে প্রদীপ্ত মারাত্মক ভয় হরিনারায়ণবাবুকে গিয়ে সব বলল। এক্ষুনি এক্ষুনি চলুন, আপনার চিলেকোঠার ঘরে কে মরেছে। কিন্তু হরিনারায়ণবাবুকে নিয়ে গিয়ে দেখল কোথাও কিচ্ছু নেই, ঘর পুরো ফাঁকা। হরিনারায়ণবাবু প্রদীপ্তকে শান্ত করে ঘরে নিয়ে ঢুকলো। প্রদীপ্ত দেখল ঘরটা থাকার জন্য ভালোই, কিন্তু ওর মাথায় ঘুরছিল যে সেই ঝুলন্ত দেহটা কার ছিল, কোথায় গেল সেই দেহ। এরই মধ্যে সেই ঘরে হাজির হলো এক মহিলা। চা এনেছি, খেয়ে নাও। প্রদীপ্ত দেখল মহিলাটি ভারী অদ্ভুত, এক মাথা ঘোমটা টানা। চাটা হাতে দেওয়ার সময় প্রদীপ্ত লক্ষ্য করল হাতের বেশ কিছুটা অংশ কি বিশ্রীভাবে পোড়া। হরিনারায়ণবাবু বলল, নাও নাও, চা খাও। আর শোনো, তোমায় আজ রাতে খাওয়ার জন্য চাল ডাল নুন দিয়ে যেতে বলছি আমার স্ত্রীকে, আর কিছু টাকাও দিচ্ছি, কাল বাজার করে নিও। প্রদীপ্ত বুঝতে পারল যে মহিলাটি হরিনারায়ণবাবুর স্ত্রী। হরিনারায়ণবাবু উঠে চলে গেল ঘর থেকে। চলে যাওয়ার পরই প্রদীপ্ত চায়ের সামনে মুখটা নিয়ে যেতেই তার নাকে এলো বিশ্রী গন্ধ। চায়ের মধ্যে থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, চায়ের রং পুরো কালো। জানলা দিয়ে সঙ্গে সঙ্গে প্রদীপ্ত চাটা ফেলে দিল। চাটা ফেলে দিলে যে? প্রদীপ্ত চমকে উঠে পেছনে তাকাতেই দেখল হরিনারায়ণবাবুর স্ত্রী তার সামনে দাঁড়িয়ে। না মানে চাটায় কিরকম একটু গন্ধ ছাড়ছিল, পোড়া পোড়া। পোড়া গন্ধ সহ্য করতে পারছো না? তাহলে পুড়ে যাওয়া মানুষ সহ্য করবে কিভাবে? আর তুমিও যদি পুড়ে যাও, সেটা সহ্য করবে কি করে? আপনি এসব কি বলছেন? কিছু না কিছু না, তুমি আমাদের সাথেই থাকবে তো। সময়ের সাথে সাথে পোড়া গন্ধটাও আপন হয়ে যাবে। মহিলাটির অদ্ভুত কথা প্রদীপ্তর ভালো লাগলো না। বাড়িটায় ঢুকে থেকেই ওর ভালো লাগেনি পরিবেশটা। প্রদীপ্ত রান্না সেরম কিছুই করতে পারতো না। কোনো রকমে চাল ডাল ফুটিয়ে খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেই একটা অস্বস্তি হচ্ছিল। ও স্বপ্ন দেখছিল সেই ঝুলন্ত লোকটা ওর সামনে ঝুলছে, তার মুখটা অন্ধকার। ভয় পেয়ে আচমকা ঘুমটা ভেঙে যায়। চোখটা খুলতেই প্রদীপ্ত দেখল তার ওপর আবার সেই দেহটা ঝুলছে, তার পা দুটো প্রায় তার বুক ছুঁই ছুঁই, মুখটা সেই ধোঁয়াশার মতো অন্ধকার। প্রদীপ্ত ভয় অজ্ঞান হয়ে যায়। কিছুটা সময় পরে জ্ঞান ফিরতে ধরফর করে উঠে দেখে কিছু নেই। দুঃস্বপ্ন ভেবে একটু জল খেয়ে নিজেকে শক্ত করল প্রদীপ্ত। কখন ঘুমিয়ে পড়েছিল জানে না। পরদিন সকাল থেকে ঘরেই রইল। বাজার থেকে কিছু জিনিস কিনে এনে নিজের একার খাবারের মতন রান্না করেছিল। তবে আবার আশ্চর্য হয়েছিল, সকালবেলায় হরিনারায়ণবাবু বা তার স্ত্রীর কোনো দেখা সে পায়নি। ভাবল তারা হয়তো বেরিয়েছে কোথাও। রাত 8টার সময় প্রদীপ্ত দোকানে পৌঁছলো, তবে সব ব্যাগ গুছিয়ে নিয়েই গেল, কারণ ওই ঘরের ঝুলে থাকা দেহটার ব্যাপারটা প্রদীপ্তকে তাড়িয়ে বেড়াচ্ছিল। দোকানে গিয়ে দেখল হরিনারায়ণবাবু বসে। প্রদীপ্ত বলল, আপনার বাড়িতে আমি আর থাকবো না, আপনি আমায় অন্য কোথাও থাকতে দিন। কেন,
কি হলো আবার? প্রদীপ্ত ভাবল যে হরিনারায়ণবাবুকে তার বাড়ির সম্পর্কে এসব কোনো কথা বলা যাবে না। না না, আমার নিজের অসুবিধে হচ্ছে ওখানে থাকতে, আমায় দয়া করে অন্য কোনো ব্যবস্থা করে দিন। আমার তো আর থাকতে দেওয়ার জায়গা নেই, তবে তুমি বরং এই জামা কাপড়ের গুদাম ঘরেই থেকে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সেই দিনই প্রথম সে দোকানের কাজ করা শুরু করলো। গুদামঘরটা বেশ ভালোই বড় সড়ো, জামা কাপড়ের মধ্যে কোনো রকমে সে কাটিয়ে দিতে পারবে। দোকানের সব কাজ শেষ করে রাতে গুদাম ঘরে ঘুমানোর জন্য তোড়জোড় করে শুলো। প্রদীপ্তর চোখে ঘুম আসতেই আমাকে ছেড়ে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমি সব লিখে দেবো, আমাকে ছেড়ে দাও। প্রদীপ্ত চমকে উঠে চারিদিক দেখল। জামা কাপড়ের বস্তাগুলোর মাঝে কিছুই সেরকম চোখে পড়ল না, তবে শরীরে একটা অস্বস্তি হতে থাকলো। প্রদীপ্ত অনুভব করলো গোডাউনের আবহাওয়াটা কিরম যেন ঠান্ডা হতে শুরু করেছে। মে মাসের এই পচা গরমে যেন ডিসেম্বরের ঠান্ডা। নিঃশ্বাস নিতে কষ্ট হয় প্রদীপ্তর। ঠিক তখনই আবার আওয়াজ ভেসে আসে সেই মহিলার। কেউ আছো, আমাকে বাঁচাও, আমার জীবন ভিক্ষা চাইছি তোমার কাছে, দয়া করে আমাকে বাঁচতে দাও, আমি তোমার নামে সব লিখে দেবো, শুধু আমাকে বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও, কেউ আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রদীপ্ত দেখল চারিদিকের আবহাওয়া এত শুকনো হতে শুরু করেছে যে ওর ঠোঁট ফাটছে। প্রদীপ্ত নিজের জীবনের ভয় দরজাটা খুলে পালাতে গেল, কিন্তু এ কি, দরজাটা যেন উল্টো দিক থেকে কেউ বন্ধ করে রেখেছে। পেছন থেকে শুনতে পেল সেই কণ্ঠ। পালাচ্ছ প্রদীপ্ত? তুমিও পালাবে? আমাকে বাঁচাতে আসবে না? প্রদীপ্ত ঘুরে দেখল একজন মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে জামা কাপড়ের বস্তার মাঝে, পরনে শাড়ি। প্রদীপ্ত ভয় ভয় বলল, কে 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 আপনি? মহিলাটি যেন বাতাসে ভর দিয়ে একটু এগিয়ে এলো। তারপর প্রদীপ্ত যা দেখল তাতে তার ভিড়মি খাওয়ার অবস্থা হলো। ও দেখল একজন মহিলা, কিন্তু তার মুখ পুরো পুড়ে গিয়ে মাংসগুলো খসে খসে পড়ছে মাটিতে, তার সাথে কালো জমাট বাঁধা রক্ত। প্রদীপ্ত সেটা দেখে হাঁপাতে হাঁপাতে ওখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরতে দেখে গুদাম ঘরের দরজা হাট করে খোলা, বস্তা করা কাপড় জামাগুলোও নেই। প্রদীপ্ত এই দোকানের কাজ করবে না ভেবে ওর জিনিসপত্র নিয়ে গুদামঘর থেকে বেরিয়ে দোকানটা দেখল। দোকানটা বন্ধ, শাটারটা যেন বহু বছর খোলাই হয়নি। প্রদীপ্ত ওর বন্ধু সুখেনের কাছে গিয়ে সব বলল। তারপর সুখেন যা বলল সেটা শোনার পর প্রদীপ্ত গ্রামে ফিরে গেছিল, আর কখনো কলকাতায় কাজের জন্য যায়নি। সুখেন বলেছিল, তোকে আমি যে দোকানের নাম বলেছিলাম সেটা পার্বতী ক্লথ স্টোর, আর তুই গেছিলি সেই দোকানে, যে দোকানের সামনে দিয়ে লোকজন যেতে দিনের বেলায় ভয় পায়। হরিনারায়ণের স্ত্রীর ওই দোকানটি ছিল, পূরবী ক্লথ স্টোর। ওনার স্ত্রীর নামেই দোকানটি। হরিনারায়ণবাবু অনেক লোভী ছিলেন, বউয়ের নামের দোকানটি উনি নিজের নামে চাইতেন। একদিন মদ্য অবস্থায় নিজের স্ত্রীকে পুড়িয়ে মারে ওই দোকানের গুদাম ঘরে। লোককে বলেছিল বউ নাকি নিজেই গায়ে আগুন দিয়েছিল। এর কিছুদিন বাদেই ওনার বাড়ির চিলেকোঠার ঘর থেকে হরিনারায়ণবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে পূরবী ক্লথ স্টোরের গলিটা অভিশপ্ত। তো আজকের গল্প কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ধন্যবাদ প্রত্যুষ আমাদেরকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আর ভবিষ্যতে আশা করছি তুমি আরও নতুন নতুন ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবে।
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।